হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম, উত্তর দেওয়ার চেষ্টা করবে। ট্রাই টু অ্যান্সার মি। অলরাইট, প্রথম প্রশ্ন, অ্যাংলো স্যাক্সনরা কোথা থেকে এসেছিল? জার্মানি। এরা কি গোষ্ঠী ছিল বা কি জাতি ছিল? এরা জার্মানিক ছিল বা টিউটনিক। টিউটনিক মানেই জার্মানি, বুঝতে পারলি? এটা কিছু ভয়ের কিছু নয়। টিউটনিক মানে আলাদা করে বলতে হবে, জার্মানিককেই টিউটনিক বলা হয়, বুঝতে পারলি কিনা? টিউটনিক কথাটা অনেক বড়, বুঝতে পারলি কিনা? ঠিক। সেন্ট অগাস্টাইন কোথা থেকে এসেছিলেন? রোম থেকে এসেছিলেন। সেন্ট অগাস্টাইন কোথা থেকে এসেছিলেন? রোম থেকে এসেছিলেন। ওকে। সেন্ট অগাস্টাইন ইংল্যান্ডে এলেন রোম থেকে, কত সালে এসেছিলেন বলো? 597 AD। ভেরি গুড, ভেরি গুড, 597 AD। আচ্ছা, রোমানরা, ঠিক আছে, ইংল্যান্ড থেকে চলে গেলেন, ইংল্যান্ড ছেড়ে চলে গেলেন। ইংল্যান্ডে তো এসেছিলেন, ইংল্যান্ডকে দখল করেছিলেন, নিজেদের আধিপত্য বিস্তার করেছেন, নিজেদের আইন শৃঙ্খলা চালালেন, নিজেদের স্থাপত্য বানালেন, সমস্ত কিছু উন্নত করলো ইংল্যান্ডকে। কিন্তু একটা সময় ইংল্যান্ড ছেড়ে এরা চলে গেল, কত সালে? 410 AD। 410 AD। না দেখে বলছিস তো? দেখে বলিস না। আচ্ছা, নরম্যান কনকোয়েস্ট কত সালে হয়েছিল? মানে অ্যাংলো স্যাক্সন যুগটা শেষ কোন যুগে হলো? 1066, তাই না? তারপরের প্রশ্ন, গাইজ, বিউলফে কটা লাইন আছে? 3182টা। কটা লাইন আছে? 3182টা। বিউল কবিতাটি কত সালে লেখা হয়েছে? 725 AD, আফটার ডেথ নাকি? অ্যানাডোমিনি, ল্যাটিন শব্দ অ্যানাডোমিনি, আফটার ডেথ নয়, হ্যাঁ, AD। BC মানে বিফোর খ্রিস্ট, অনেকে বলে বিফোর বার্থ। ওকে, খেয়াল রাখবি, মজা করে বলছিলাম। 725 AD, অ্যানাডোমিনি। অলরাইট। আচ্ছা, বিউল কে লিখেছে বল? অচিন্ত্যবাবু, যদি বিউল কে লিখেছে এই কথাটার উত্তর দিতে পারেন, লোকটির নাম, আমি আপনাকে ক্যাডবেরি সেলিব্রেশন খাওয়াবো এখনই। বিউল কে লিখেছে এই লোকটির নাম যদি আপনি বলতে পারেন, আপনাকে এখনই ক্যাডবেরি সেলিব্রেশন খাওয়াবো এবং আপনার বন্ধুদেরও খাওয়াবো। সবাইকে একটা একটা গোটা গোটা দেবো। সবাই মিলে অচিন্তকে বলছে, বল রে অচিন্ত। ওকে, চল অচিন্ত, পারলি না? অফার ইজ ওভার। অলরাইট, অফার শেষ। উত্তর হচ্ছে আননোন, কেউ জানি না। কে লিখেছে বিউল? কেউ জানি না আমরা। বিউল যে কে লিখেছে অপরিচিত, লেখকটার নামই পাইনি এখন আমরা, বুঝতে পারলি কিনা? উই ডোন্ট নো। তো ওটা বলতে হতো। বিউল পুরো 3182 লাইনের কবিতাটা দুই ভাগে বিভক্ত আছে, দুটো পার্ট আছে। কি কি? প্রথম অংশে কি আছে, দ্বিতীয় অংশে কি আছে, এইটুকু বলে আমাকে। প্রথম অংশ, হ্যাঁ, মনস্টার তো সবগুলোই বটে, মানুষ তো সবগুলোই বটে, তুইও মানুষ, আমিও মানুষ, এও মানুষ, সবাই মানুষ, কিন্তু মনস্টারগুলোর নাম আছে। বল, প্রথম অংশে কার সাথে লড়াই? ওকে, প্রথম অংশে মেরিউল এবং গ্রিন্ডলের সাথে লড়াই। আগে গ্রিন্ডল, তারপর মেরিউলের সাথে লড়াই। দ্বিতীয় অংশে কার সাথে লড়াই? ফায়ার ড্রাগনের সাথে লড়াই। কার সাথে লড়াই? ফায়ার ড্রাগনের সাথে লড়াই, তাই না? বিউল কাকে সাহায্য করার জন্য ডেন্সে আসছে? হ্রদগার। নামটা কিরকম জোর আছে বলতো? হ্রদগার, যেমন সে বিশাল একটা শক্তিশালী মহারাজা, নামটার মধ্যে জোর আছে নাকি? হ্রদগার। ওকে, পুরুষ 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 ভাব আছে। আচ্ছা, WYRD, রাইট, রাইট, এটাকে ওরা ব্যবহার করতো, এই শব্দটা। এটা বর্তমান মানে কি? এটা মানে ফেট। ফেট মানে ভাগ্য। ভাগ্যকে WYRD বলতো ওরা, রাইট। অলরাইট। আচ্ছা, কোন রোমান জেনারেল প্রথমবার ইংল্যান্ডে আসে? কোন রোমান সম্রাট? প্রশ্ন ভুল হয়েছে। জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার 55 BC-তে এসেছিল। জুলিয়াস সিজারের পর কে সম্পূর্ণ ইংল্যান্ডকে দখল করেছিল? কোন রোমান জেনারেল? ক্লডিয়াস। এইটা হলো ক্লডিয়াস। প্রথমে এসেছিল জুলিয়াস সিজার 55 BC-তে, তার পরবর্তী সময়ে এসেছিল ক্লডিয়াস। কে এসেছিল? ক্লডিয়াস। 40,000 সৈনিক নিয়ে এসেছিল। আচ্ছা, বলবি, সেলেস্টিয়াল হিস্ট্রি অফ ইংলিশ পিপল কার লেখা? বলুন বলুন, সেলেস্টিয়াল হিস্ট্রি অফ ইংলিশ পিপল কার লেখা? আরে আরে, বেদে। কার লেখা? সেলেস্টিয়াল হিস্ট্রি অফ ইংলিশ পিপল বেদের লেখা। কার লেখা? বেদে। বেদে। আচ্ছা, বলবে, এটা বলবে, অ্যাংলো স্যাক্সন যুগের
কয়েকজন বিখ্যাত কবি ছিল, এই কয়েকজন বিখ্যাত কবির নাম বলে আমাকে। কিডমন, সিনিউল, বেদে কেউ বলে অনেকে, ঠিক আছে। কিডমন, আলফ্রেড গ্যাটানিস না, ওরা কবি নয়, ওরা প্রোজ রাইটার ছিল, ট্রান্সলেটার ছিল, ট্রান্সলেট করেছিল, কবিতা লিখেছে, ঠিক আছে। কিডমন আর সিনিউল, ব্যাস এই দুটো নাম বলতে হবে, কিডমন এবং সিনিউল বা সাইনিউল অনেকে বলে, ঠিক আছে, অনেকে বলেন। এত সমস্ত তথ্য যেগুলো বলছি আমরা 4টা ম্যানুস্ক্রিপ্ট থেকে পেয়েছি আমরা। অ্যাংলো স্যাক্সন যুগ সম্বন্ধে অনেক কিছু তথ্য 4টা ম্যানুস্ক্রিপ্ট থেকে পেয়েছি। এই 4টা ম্যানুস্ক্রিপ্ট আমাকে বলো। এটার একটা ট্রিক্সও বলেছিলাম, কে রনিত নেই আজ, আচ্ছা ট্রিক্স বলেছিলাম। অচিন্ত বল দেখি, যদি না বলতে পারিস তোকে দিয়ে ট্রিক্সটা বলাবো এখনই। বিউল প্রেমেস, জুনিয়াসকে তো ভুলবি না, জুনিয়াস এমএস, এক্সিটার বুক আর ভার্সিলি বুক, তাই না? ওকে, তাহলে 4টা বই বা 4টা ম্যানুস্ক্রিপ্ট থেকে, বিউল প্রেমেস ম্যানুস্ক্রিপ্ট পুঁথি, ঠিক আছে, এবং কি জুনিয়াস এমএস, ভার্সিলি বুক, দ্য এক্সিটার বুক। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই 4টা থেকে, ভেরি গুড। এইগুলো থেকে প্রশ্ন আসবেই, কিছু করবার নেই, ঠিক আছে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে বেশ কয়েকটা প্রোজ রাইটার ছিল, মানে ট্রান্সলেটার ছিল বা কবিতা লেখেনি, সোজা লিখে গেছে, প্রোজ রাইটার ছিল। নাম্বার কিং অ্যালফ্রেড, রাজা ছিল তো কিংটা বল, ঠিক আছে, কিং অ্যালফ্রেড। আর কি ছিল বলো? কিং অ্যালফ্রেড আর কি বলো? উলস্টান, ঠিকই তো বলছিস, অর্ধেক কেন বলছিস? উলস্টান আর অ্যালফ্রিক। চলো 3টা নাম আমার এখনই মুখস্থ চাই, বলো ম্যাডাম। কিং অ্যালফ্রেড, উলস্টান, অ্যালফ্রিক। কিং অ্যালফ্রেড, উলস্টান, অ্যালফ্রিক, ঠিক আছে। আচ্ছা, কিং অ্যালফ্রেডের, শুনে রাখবে, কিং অ্যালফ্রেডের একটা বায়োগ্রাফার ছিল, মানে কিং অ্যালফ্রেডের বায়োগ্রাফিটা, জীবনীটা একজন লিখেছিলেন, ওনার নাম কি? অ্যাসার। কি নাম? নামটা বলো। অ্যাসার। বল স্যার, অ্যাসারের কম্পিউটার আছে, ল্যাপটপ আছে না? অ্যাসার কি? অ্যাসার, ASSER। তাহলে বায়োগ্রাফার, কিং অ্যালফ্রেডের বায়োগ্রাফারের নাম কি রে? অ্যাসার, ASSER। অলরাইট, কিং অ্যালফ্রেড, তাহলে কিং অ্যালফ্রেডের বায়োগ্রাফারের নাম কি? ইমতিয়াজ বলবি রে। অ্যাসার। কি? অ্যাসার। আচ্ছা, কিং অ্যালফ্রেড 5টা ট্রান্সলেশন করেছিল, শুভমিতা ম্যাডাম আপনাকেই বলতে হবে। কিং অ্যালফ্রেড 5টা ট্রান্সলেশন করেছিলেন, কি কি? ল্যাটিন থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, কি কি বলো? দ্য পেস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, ঠিক বলেছো, একটা আমি হেল্প করছি কিছুটা। 2 নম্বর হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ওরিসাসের, এটা 2 নম্বর। বেদের সেলেস্টিয়াল হিস্ট্রি 3 নম্বর। কনসোলেশন অফ ফিলসফি, বোয়েথিয়াসের লেখা 4 নম্বর। সলিলুকের সেন্ট আগস্টাইন 5 নম্বর। এই 5টা জিনিস, ভেরি গুড। আচ্ছা, এগুলো থেকে আসবে, পরীক্ষা আসবে কিন্তু, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, অ্যাংলো স্যাক্সন যুগের কি কি ধরনের লেখালেখি হয়েছিল? অ্যাংলো স্যাক্সন যুগে কি কি ধরনের লেখালেখি হয়েছিল বলে আমাকে। হিরোইক পোয়েম, বীরত্বপূর্ণ কবিতা, রিলিজিয়াস পোয়েম, ধর্মের কবিতা, এলিজি, দুঃখের কবিতা। এলিজি হলো দুঃখের কবিতা, আর প্রোজ রাইটিং এবং ক্রনিক্যালস, হিস্টোরিক্যাল রেকর্ডস। বাহ, ভেরি গুড, ঠিক আছে। কয়েকটা যুদ্ধের কবিতার নাম বল যেটা অ্যাংলো স্যাক্সন যুগে লেখা হয়েছে। বল বল বল, আরে বল। দ্য ব্যাটল অফ, প্রথম ব্যাটল অফ মেলডন বলবে, ওকে, ভেরি গুড, ব্যাটল অফ মেলডন, ঠিক। আর ব্যাটল অফ ব্রুনানবার্গ, BB, ব্যাটল অফ ব্রুনানবার্গ। আর দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ, ব্যাস। আছাড়াও বলতে পারি যদি মনে থাকে, ঠিক আছে, এগুলো মনে থাকবে, কারণ ব্যাটেল কথাগুলো আছে। ব্যাটল অফ ব্রুনানবার্গ, ব্যাটল অফ মেলডন, ফাইট অ্যাট ফিন্সবার্গ, তোর মনে থাকবেই যে এগুলো যুদ্ধের জিনিস। তাছাড়াও যদি মনে রাখতে পারিস উইটজিট আর ওয়ালদারার, বুঝতে পারলি, এগুলো বটে। আচ্ছা, মনে থাকবি তো ভালো, নাহলে ব্যাস পরে আমাদেরকে ওটা 5 নাম্বার হিসাবে যখন আসবে তখন এমনিতেই মনে চলে আসবে, ভাবিস না হয়তো। কিন্তু 3টা অবশ্যই মনে রাখ, ফাইট, ব্যাটেল অফ ব্রুনানবার্গ, ব্যাটেল অফ মেলডন, ফাইট অ্যাট ফিন্সবার্গ। মানে ব্যাটেল ফাইট মানেই হচ্ছে যুদ্ধের জিনিস, তো হিরোইক পোয়েম। আচ্ছা, এরপরে আমাকে বল ধর্মের কবিতা কয়েকটা বল, বলতেই হবে। দেখ, এই যুগে যে ধর্মের কবিতাগুলো লেখা হয়েছিল, উদ্দেশ্য ছিল ক্রিশ্চিয়ানিটিকে স্প্রেড করা, রাইট? তো তার মানে ক্রিশ্চিয়ান নেম থাকবে, বা ক্রিশ্চিয়ান সাধু বা ক্রিশ্চিয়ানিটির যে কনসেপ্ট সেই রিলেটেড থাকবে। বল, অ্যাংলো স্যাক্সন যুগের কয়েকটা ধর্মের কবিতার নাম শুনে রাখো। ড্যানিয়েল,
জুলিয়ানা, ঠিক আছে, ঠিক বলছিস, ড্যানিয়েল, জুলিয়ানা, ঠিক আছে। তারপর জেনেসিস, দ্য জেনেসিস, এক্সোডাস, খ্রিস্ট অ্যান্ড স্যাটার্ন, বুঝতে পারলি কিনা, খ্রিস্ট অ্যান্ড স্যাটার্ন, ফিনিক্স, এইগুলো সব ক্লিয়ার না, ক্লিয়ার নয়, এগুলো তোকে মনে রাখতে হবে। আরও বলতে হবে জুলিয়ানা, এলিনা, খ্রিস্ট, দ্য ফলস অফ অ্যাপোস্টেলস, এইগুলো এতগুলো নাম আছে, তিনটা চারটা তো মনে রাখ, বলো তিনটা যে কোনো। জুলিয়ানাকে মনে রেখেছে, আর ড্যানিয়েলকে মনে রেখেছে, এক্সোডাস, ঠিক আছে বল, এক্সোডাস, দ্য জেনেসিস, দ্য জেনেসিস, এক্সোডাস তো মনে রাখ, বাইবেলের চ্যাপ্টার বটে, এক্সোডাস, দ্য জেনেসিস, বুঝতে পারলি। এক্সোডাস কখন? ইহুদিদেরকে যখন তাড়িয়ে দিয়েছিল, কোথা থেকে? মিশর থেকে। ওই যে ঘটনাটা, ওদের ঘর থেকে ওদেরকে তাড়িয়ে দেয়া, ওরা একটা নিজের নতুন ঘরের সন্ধানে বের হলো, এই জিনিসটাকে বলা হয় এক্সোডাস, বুঝতে পারলি। পুরো সম্প্রদায়টাকে বের করে দিয়েছিল, এক্সোডাস বলা হয়। তো এক্সোডাসটা মনে রাখবি, জেনেসিস মনে রাখবি, বাইবেলের চ্যাপ্টার এগুলো। খ্রিস্ট, জুলিয়ানা, খ্রিস্ট তো মনে থাকবে, যীশু খ্রিস্ট, ওটাকে খ্রিস্ট, ওই খ্রিস্ট বলা হচ্ছে যীশু খ্রিস্টকে। দ্য ফলস অফ অ্যাপোস্টেলস, জুলিয়ানা, এলিনা, এগুলো তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের কয়েকটা দুঃখের কবিতা বল। ডারউইন কোন নগরীর উপর? এটা বলে দাও আমাকে। বাথ নগরীর উপর লেখা হয়েছে ডারউইন। আর কি? হাজবেন্ডস মেসেজ, মনে আছে কেমন করে হাজবেন্ড মেসেজ পাঠাতো? কাঠে খোদাই করে করে সমুদ্রে ছেড়ে দিত, তাই না? ওয়াইফস কমপ্লেন্ট। আর কি? দ্য সি ভারার, সমুদ্রের যন্ত্রণা। আর কি? উলফ অ্যান্ড এডওয়াচার। উলফ অ্যান্ড এডওয়াচার বলিনি? সেই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো, লাভ ট্রায়াঙ্গেল বটে, উলফ অ্যান্ড এডওয়াচার নিয়ে। তারপর তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে, এবার যাকে বিয়ে করেছে তাকেও সে এখন বিরাটই ভালোবাসছে, হ্যাঁ না? তারপরে আবার বয়ফ্রেন্ডটা এন্ট্রি করছে, নিয়েও এখন কাকে ভালোবাসবে? উলফকে ভালোবাসবে নাকি এডওয়াচারকে ভালোবাসবে? তো উলফ অ্যান্ড এডওয়াচারের গল্পটা ক্লিয়ার? এটা একটা দুঃখের কবিতা। আচ্ছা, এখানে প্রশ্ন করা হচ্ছে দ্য ড্রিম অফ দ্য রুডে কি রয়েছে? বল, দ্য ড্রিম অফ দ্য রুডে কি রয়েছে? এটা প্রথম কথা বলবি সিনি উলফে লেখা। কার লেখা? ধর্মের কবিতা বটে, ঠিক আছে, সিনি উলফে লেখা। এবং এটাকে একটা ফাইনেস্ট ইংলিশ পোয়েম বলা হয়, ওল্ড ইংলিশ পোয়েম, রিলিজিয়াস পোয়েম বলা হয়। এটা একটা তাহলে সিনি উলফে লেখা, এটা একটা ধর্মের কবিতা। দুটো পয়েন্ট বললাম, সিনি উলফে লেখা, ধর্মের কবিতা, ঠিক আছে। এখানে একটা ক্রস, যীশু খ্রিস্টের যে চিহ্নটা, ক্রসটা, ঠিক আছে। ক্রস কি করছে? পার্সনিফাইড, ক্রসটা যেন কথা বলছে, ক্রসটা কথা বলছে। এবং কি? এবং it appears in a dream to the poet expresses the remorse account of the face that Christ was crucified on it. এবং ক্রসটা বলছে আমার উপর যীশু খ্রিস্টকে ক্রুসিফিকেশন করা হয়েছিল, ক্রুসিফাইড করা হয়েছিল, যীশু খ্রিস্টকে আমার উপর ক্রসবিদ্ধ করে মেরে ফেলা হয়েছিল, ঠিক আছে। and it was indeed a great disaster to the entire world. এবং সারা পৃথিবী এটা অনেক একটা বড় ভুল করেছিল, সারা পৃথিবীর জন্য এটা একটা খারাপ জিনিস ছিল যে যীশু খ্রিস্টকে মেরে ফেলা হয়েছিল আমার উপর। এইরকম করে কথা বলা আছে ড্রিম অফ দ্য রুডে, ড্রিম অফ দ্য রুডে। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? আচ্ছা, সার্মো লিউপিয়াড অ্যাংলোস কে লিখেছে? উলফস্টান। কে? উলফস্টান। ব্যাস, তাহলে অ্যাংলো সেকশন মোটামুটি কমপ্লিট আমাদের। এই প্রশ্নের উত্তরগুলো তোদের করে নিতে হচ্ছে, হয়ে যাবে কি না? হয়ে যাবে তো? ঠিক। এরপরে আমাকে বল কয়েকটা, মানে কি, আমি চাইছি না জিনিসটা শুধু বোঝাবো তো শিওর, তার সাথে তো মুখস্থও করিয়ে দেবো, এইটা আমি চাইছি। বাড়িতে তো পড়তেই হবে, কিন্তু টিউশনের উপরেও এতটা তুই নির্ভরশীল থাকিস না যে তুই এখানের উপরেই তুই নির্ভর করে চলে যা। তবু এটা আমার দায়িত্ব যে যতটা সম্ভব তোর মাথায় ভরে দেওয়া জিনিসটা, যে তুই অন্তত একবারও যদি পড়িস বাড়িতে, ওটা একদম ক্লিয়ার হয়ে যাবে যেন, বুঝতে পারলি? আচ্ছা, আমাকে বলবি, দেখ, অ্যাংলো স্যাক্সন যুগ একটা সময় শেষ হয়ে যাবে। সময়টা ছিল 1066। অ্যাংলো স্যাক্সনের যে শেষ রাজা ছিল, জেনে অবাক তোর খারাপ লাগবে, অ্যাংলো স্যাক্সনের যে শেষ রাজা ছিল বিরাটই ভালো রাজা ছিল। অ্যাংলো স্যাক্সনদের যে শেষ রাজা ছিল কিং হ্যারোল্ড, ওর নাম কি ছিল? কিং হ্যারোল্ড। বিরাটই ভালো রাজা ছিল। ওই কিং হ্যারোল্ড কি করলো? ডাকাতদের সাথে লড়াই করলো, মানে আবার বারবার ডাকাতরা আক্রমণ করেছিল এবং একটা বিশাল বিধ্বংসী লড়াই হয়েছিল, বুঝতে পারলি? এবং ডাকাতের প্রবলেমটাকে চিরতরে সমাপ্ত করে দিয়েছিল কিং হ্যারোল্ড। কিন্তু এইটা করতে গিয়ে কিং হ্যারোল্ড ওই ডাকাতদের দলগুলোকে হারিয়ে দিল, বুঝতে পারলি? ইনভেডার্সদের হারিয়ে দিল, কিন্তু নিজেরও প্রচুর শক্তি ক্ষয় করে ফেললো, বুঝতে পারলি কিনা? যদি অচিন্ত তুই একটা বড় পেহেলবানের সাথে লড়াই করিস, মোটামুটি 2 ঘন্টা লড়াই করার পর তুই পুরো থকে যাবি। তুই জিতলি, কিন্তু তুই থকে যাবি কিনা 2 ঘন্টা লড়াই করার পর? তোর প্রচুর এনার্জি শেষ হয়ে যাবে। এবার রনিত উঠে দাঁড়ালো, অচিন্ত লড় আমার সাথে,
তুই এক ঘুষিতেই চিৎপটাং। তো ওটা তো তোর দোষ ছিল কি? দোষ ছিল কি? তোর দোষ নেই, পরিস্থিতি। কিং হ্যারল্ডের অমনি হাল হয়েছিল। কিং হ্যারল্ড ওই ইনভেডার্সদের সাথে লড়াই করলো, এবং ওটাকে লড়াই করে জরুরি ছিল, নাহলে ইংল্যান্ডকে বাঁচানো যেত না। কিং হ্যারল্ড তাদিসেকে লড়াই করলো এবং তাদিকে সে সমাপ্ত করে দিল। কিং হ্যারল্ড আবার নিজের মানে রাজত্ব স্থাপন করলো। ঠিক সেই সময় ফ্রান্স থেকে লোকজন আবার চলে এলো, অ্যাটাকাররা। ঠিক একই সময়ে ফ্রান্স থেকে ও উঠে দাঁড়ানোর সময় পেল না কিং হ্যারল্ড। তো ফ্রান্সের যারা ছিল তারা আরও বেশি ডেভেলপড ছিল। তো কিং হ্যারল্ড যদি নিজের সম্পূর্ণ শক্তি নিয়ে লড়তো, তাহলে হয়তো কি জানি কে জিততো, হয়তো ফ্রান্সের লোক জিততো বা কিং হ্যারল্ড জিততো। কিন্তু পরপর দুটা ব্যাটেল সহজ নয়, বুঝতে পারলে? তো একটা ব্যাটেলেই ওর শক্তি শেষ হয়ে গেছিল, জিতেছিল কিন্তু শক্তি অনেকটাই শেষ হয়ে গেছিল। যখন ফ্রান্স থেকে লোক এলো, একটা জমিদার এলো, ডিউক অফ নরম্যান্ডি। নরম্যান্ডি বলে একটা জায়গা ছিল, সেখানকার জমিদার চলে এলো, নরম্যান্ডির জমিদার। ওকে বলা উইলিয়াম দ্য কনকারার বলা হতো। কি নাম ছিল? উইলিয়াম দ্য কনকারার বলা হতো। সেই উইলিয়াম দ্য কনকারার ডিউক অফ নরম্যান্ডি যখন চলে এলো, উইলিয়াম দ্য ফার্স্ট, বুঝতে পারলে? উইলিয়াম দ্য কনকারার নাম নিয়েছিল। কনকারার মানে কি? যে বিজয়ী। উইলিয়াম যে বিজয়ী। উইলিয়াম দ্য কনকারার যখন চলে এলো, উইলিয়াম দ্য কনকারার যখন চলে এলো, উইলিয়াম দ্য ফার্স্ট যখন চলে এলো, ডিউক অফ নরম্যান্ডি যখন চলে এলো, লোকটা ডিউক অফ নরম্যান্ডি, নরম্যান্ডির জমিদার ছিল। কোথাকার জমিদার ছিল? নরম্যান্ডির জমিদার ছিল। ফ্রান্স থেকে একটা জমিদার এলো এবং সাথে অনেক উন্নত অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল, এবং ওরা নর্থ সাইড থেকে এসেছিল বলে এদিকে নরম্যান বলা হতো। প্রথমে নরম্যান বলতো না, নর্থম্যান বলতো। নর্থম্যান বলতে বলতে হলো নরম্যান। ফ্রান্স থেকে এসেছিল এরা, এবং এরা উন্নত অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল। এবং সেই যে লড়াইটা হলো, বলতে পারিস লাক ফ্যাক্টর একটা কাজ করে গেল ডিউক অফ নরম্যান্ডির ক্ষেত্রে। এবং লাকিলি হি প্রুভড লাকি অর মোর লাকি। ডিউক অফ নরম্যান্ডির সাথে যখন লড়াই হলো, ডিউক অফ নরম্যান্ডি জিতে গেল। একটা বিরাট মজার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা শুন। 1066-এ যখন ডিউক অফ নরম্যান্ডি প্রথমবার আসছে ফ্রান্স থেকে ইংল্যান্ডের মাটিতে, ও নৌকা থেকে নামতে গিয়ে পড়ে গেছিল লোকটা, বুঝতে পারলি? নৌকা থেকে নামতে গিয়ে, আরে তটে নামবি তো, তুই ধর সোয়াগের সাথে নামছিস, ঠিক আছে, আমি বীর যোদ্ধা অচিন্ত, ঠিক আছে। নৌকা থেকে নামতে গিয়ে প্রথমেই তুই দিলি পড়ে, তাহলে বলতো ফ্লপ কেটে গেলি কিনা। কিন্তু লোকটার বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি ভালো ছিল। ওখানে পড়ে নিয়ে ওটা কিস করতে শুরু করলো মাটিটাকে। এই ভূমি আমি জিতবই, এটা আমাকে ডেকেছে। তো পরিস্থিতি যেমনই হোক, তোকে ট্যাকেল করতে জানতে হবে, বুঝতে পারলি? তো ডিউক অফ নরম্যান্ডির অনেক তোর উপস্থিত বুদ্ধি ছিল। তো ডিউক অফ নরম্যান্ডি যখন ওখানে এসে পৌঁছালো, তো তারপরে কি হলো? কিছুদিন পর যুদ্ধ শুরু হলো, এবং সেই যুদ্ধে ডিউক অফ নরম্যান্ডি জিতে গেল। এবং তখন নতুন রাজা রানী আবার এলো, এবং একটা যুগ পাল্টে গেল। এই যে নতুন যুগের প্রবেশ হলো, এই যুগটাকে বলা হয় অ্যাংলো নরম্যান এজ। প্রজারা হলো অ্যাংলো আর রাজারা হলো নরম্যান, নর্থ থেকে আসা লোকেরা। ফ্রান্সের লোকজন জায়গাটাকে দখল করে নিল। ফ্রান্সের লোকজন যখন এলো, সমস্ত ব্যবস্থা আলাদা ঢেলে সাজালো। আগে রাজা রানী যারা ছিল সবাইকে সরিয়ে দিল, এবং এরা নতুন রাজা রানী এলো, জমিদার সিস্টেম এলো, সামন্ততন্ত্র এলো, বুঝতে পারলি কিনা? এবং এরা নিজেদের মতো পুরো সিস্টেমটাকে সাজিয়ে নিল। সময়টা ছিল 1066। কোন সময়? 1066। এই যে এজটা, এই যে লড়াইটা হয়েছিল, এই লড়াইটার নাম ছিল ব্যাটেল অফ হেস্টিংস। কি বলা হয়? দ্য ব্যাটেল অফ হেস্টিংস। খুব গুরুত্বপূর্ণ লড়াই, খেয়াল রাখবে। তাহলে 1066-এ কি হয়েছিল? ব্যাটেল অফ হেস্টিংস। কারে জিতলো রে? বলো। নরম্যানরা জিতলো, উইলিয়াম দ্য কনকারার জিতেছিল, ঠিক আছে। এবং কে হারলো? অ্যাংলো স্যাক্সনদের রাজা কিং হ্যারল্ড। কিং হ্যারল্ড হেরে গেল, কিন্তু কাপুরুষ ছিল না, কিন্তু খেয়াল রাখবি, যথেষ্ট যোগ্য রাজা ছিল। কিন্তু ব্যাস লাক বলেও কিছু জিনিস আছে, বুঝতে পারলে কিনা? তারপর নরম্যান যুগ শুরু হচ্ছে। এই নরম্যান যুগে আমরা বহু লেখাজোকা পাই, এবং লেখাজোকার ধরন পাল্টে যাবে। যেমন আমরা অ্যাংলো স্যাক্সন যুগে 3-4 ধরনের কবিতা পেয়েছিলাম, হিরোইক পোয়েম, রিলিজিয়াস পোয়েম, এলিজিয়াক পোয়েম পেয়েছিলাম কিনা। এবং তার সাথে ছিল প্রোজ রাইটিং ছিল, এবং হিস্টোরিক্যাল রাইটিং ছিল। এই অ্যাংলো নরম্যান যুগ আস্তে আস্তে অনেক কিছু লেখাজোকা পাল্টে যাবে। বল স্যার কী কী লেখাজোকা আসবে? এই যুগে আসবে ম্যাট্রিক্যাল রোমান্সেস। কি আসবে? ম্যাট্রিক্যাল রোমান্সেস। কি কি আসবে? ম্যাট্রিক্যাল রোমান্সেস। বলো। ম্যাট্রিক্যাল রোমান্সেস মানে, ম্যাট্রিক্যাল রোমান্সেস মানে কি জানিস? যেমন সে ঠাকুরদার ঝুলি, ঠাকুরমার ঝুলি, সে রূপকথার গল্প ছোটবেলায় শুনেছিস না? ওই ধরনের গল্পগুলো আসবে এই যুগটাতে। মানে একটা রাজকুমারী বন্দী হয়ে আছে সমুদ্রের মাঝে একটা দ্বীপে, ওর উপরে একটা অভিশাপ আছে, পূর্ণিমার রাত্রে পুরো নেকড়ে বাঘ হয়ে যায়, ঠিক আছে। এবং
এই অভিশাপকে ভাঙতে হলে কি করতে হবে? একটা ডাইনি বুড়ি আছে, সেই ডাইনি বুড়িটাকে মারতে হবে, তবে গিয়ে সে অভিশাপ ভাঙবে। একটা রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় উড়ে আসছে, বুঝতে পারলি? এবং শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর লড়াই হচ্ছে। ডাইনি বুড়ি আবার একা থাকে না, তার সাথে 4টা রাক্ষস থাকে, সে রাক্ষসগুলোর সাথে লড়াই করবে। রাক্ষসগুলোকে আবার মারা সহজ নয়, তিলেস্মি তলোয়ার খুঁজতে হবে আগে, সে তিলেস্মি তলোয়ার খোঁজার পর রাক্ষসগুলোকে মারবে, তারপর ডাইনি বুড়িকে মারবে। সে আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাজিশিয়ান, ও যাকে তাকে ইঁদুর বানিয়ে রাখে, তারপর লড়াই করে যে রাজকুমারীটাকে ছাড়াবে। এই ধরনের যে গল্পগুলো, এগুলো রোমান্স, ফ্যান্টাসি স্টোরি। রাজকুমারী থাকবে, সুন্দরী রাজকুমারী থাকবে, বীর রাজপুত্র থাকবে, পক্ষীরাজ ঘোড়া থাকবে, ক্যাজেল থাকবে, ব্রেভারি থাকবে, কারেজ থাকবে। এই ধরনের লেখালেখিগুলো এই যুগটাতে নাম হচ্ছে ম্যাট্রিক্যাল রোমান্সেস। কি নাম? ম্যাট্রিক্যাল রোমান্সেস। তাহলে অ্যাংলো নরম্যান যুগের যদি লেখালেখিতে আসি, অ্যাংলো নরম্যান যুগের যদি লেখালেখিতে আসি, তাহলে কি লেখা আসছে রে? ম্যাট্রিক্যাল রোমান্সেস। বলে বোঝা গেল কিনা? তাহলে নতুন ধরনের একটা লেখা পেলাম, ম্যাট্রিক্যাল রোমান্সেস। অ্যাংলো নরম্যান যুগের লেখার নাম কি রে? ম্যাট্রিক্যাল রোমান্সেস। ম্যাট্রিক্যাল রোমান্সেস। আচ্ছা, ম্যাট্রিক্যাল রোমান্সেস ছাড়া আর কি ধরনের ছিল? শোন, ম্যাট্রিক্যাল রোমান্সেস ছাড়া এই যুগে রিলিজিয়াস পোয়েম এলো। কি এলো? ধর্মে। দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আগের যুগের মানুষও খ্রিস্টান ছিল, মানে অ্যাংলো স্যাক্সনরা খ্রিস্টান ছিল, আর অ্যাংলো নরম্যানরা এরাও খ্রিস্টান। তো এদের কমন মোটিভ যে খ্রিস্টানিটিকে স্প্রেড করো, সারা দেশটাকে খ্রিস্টান বানাও। তখন কিন্তু এরা কিন্তু এই রিলিজিয়াস পোয়েমগুলোকে প্রমোট করলো, এরা কিন্তু রিলিজিয়াস পোয়েমটা লিখলো আরো ভালো করে। বুঝতে পারলি কিনা? মানে আগের যুগেও লেখা হয়েছে রিলিজিয়াস পোয়েম, কিন্তু এই অ্যাংলো নরম্যান যুগেও রিলিজিয়াস পোয়েম লেখা হলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কি কি রিলিজিয়াস পোয়েম? সব বাইবেল থেকে সরাসরি বাইবেলের গল্প, বাইবেলের কবিতাগুলোকে তুলে তুলে ধরা হতো। তুমি পাপ করলে কিরকম নরকে যাবে, নরকে কিরকম যন্ত্রণা ভোগ করতে হবে তার বিবরণ, ওইটা নিয়ে একটা কবিতা। বুঝতে পারলি কিনা? তুমি যদি ভালো কাজ করো তুমি স্বর্গে যাবে, স্বর্গের বিবরণ এইরকম। তুমি যদি পৃথিবীতে থাকো আর তুমি যদি নিজের স্ত্রীর কথা খুব বেশি শুনো, তাহলে তোমার স্বর্গ মিস হয়ে যাবে, স্বর্গ তুমি যেতে পারবে না, তুমি নরকে তুমি ঠাঁই পাবে। তুমি যদি নিজের ছেলেকে খুব বেশি ভালোবাসো তাহলেও তুমি নরকে যাবে। এই সমস্ত কবিতা। বল স্যার এটা কি কথা? এমনি কেন হবে? এমনি নানা ভাবছে এমনি কেন হবে? আমি তো নিজের স্ত্রীকে বিরাটই ভালোবাসবো, ঠিক আছে, এবার নিজের পুত্রকেও ছেলেকেও বিরাটই ভালোবাসবো, এইটা রানা ভাবছে। মানে এমনি লিখেছে কেন লোকগুলো? কারণ আছে, জিনিসটা বলছে। যদি কোনো মানুষ নিজের স্ত্রীকে বিরাটই ভালোবাসে, অন্ধভাবে ভালোবাসে, আর নিজের ছেলেকেও, এবার তার স্ত্রী এবং তার ছেলে যদি একটা বিরাট অন্যায় কাজ করলো, বলতো লোকটার সাহস হবে সেই অন্যায়টার প্রতিবাদ করার? না, সে অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে দেবে। বুঝতে পারলি ব্যাপারটা? তাই তোমার কাছে ইউর ওয়াইফ অ্যান্ড চাইল্ড শুড নট বি দ্য ফার্স্ট প্রায়োরিটি, বাট দ্য সেন্স অফ জাস্টিস, কোনটা ন্যায় কোনটা অন্যায়, সেইটা তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এই জিনিসগুলো বোঝানো আছে কবিতাগুলোতে। কোন যুগের? অ্যাংলো নরম্যান যুগের। তো ধর্মের কবিতা, যেখানে পাপ পুণ্যের কথা বলা হয়েছে, নরক যন্ত্রণার কথা বলা হয়েছে, পৃথিবীতে কিভাবে থাকা উচিত। তুমি কি ভালোবাসো? তুই ভালোবাসবি, অত টেনশন নিস না, ঠিক আছে? ইউ শুড লাভ, বাট দেয়ার শুড বি এ লিমিট। ইন এভরিথিং শুড বি লিমিট, ঠিক আছে নাকি রে অচিন্ত? না কি বলিস? না বেপারহাইস না কি বলে না, ঠিক আছে, ওই সমস্ত করতে যাস না, ঠিক আছে? দেয়ার শুড বি এ লিমিট, অলরাইট? তাহলে অ্যাংলো নরম্যান যুগে রিলিজিয়াস পোয়েম লেখা হয়েছিল। রণিত বাবু কিছু বলছেন? আমাকে বলুন, ঠিক আছে? অ্যাংলো নরম্যান যুগের রিলিজিয়াস পোয়েমগুলোর এবার নাম শুন, নাম শুনবে? হ্যাঁ শোনো, কারসার মুন্ডি কারসার মুন্ডি নামটা মনে থাকবে, ঠিক আছে? পোয়েমা মোরেল, সিনার বিয়াওয়ের। সিনার মানে কি? জন সিনা নয়, সিনার। সিনার মানে পাপীরা, বিয়াওয়ের, সতর্ক হও। আমাদের জন্য বলছে রে, সিনার বিয়াওয়ের, পাপীরা সতর্ক হও। ওরমুলাম, ঠিক আছে? দ্য আউল অ্যান্ড নাইটেঙ্গেল, প্রিক অফ কনসাইন্স। প্রিক অফ কনসাইন্স মানে বিবেকের দংশন, প্রিক অফ কনসাইন্স। এইগুলো হলো ধর্মের কবিতা। তাহলে অ্যাংলো নরম্যান যুগে ধর্মের কবিতা কি কি রে? দু একটা বলে দাও। কারসার মুন্ডি, দ্য আউল অ্যান্ড, আচ্ছা ওইটা মনে রেখেছে, প্যাচা আর নাইটেঙ্গেল। আর কি? সিনার্স বিয়ার, পাপীরা সব সতর্ক থাকো, নাকি? আর ওরমুলাম, ওরমুলামটা মনে থাকবে, ভেরি গুড। আর প্রিক অফ কনসাইন্স, বিবেক দংশন, ঠিক আছে? শোন,
গাইজ, আরেক ধরনের কবিতা এসেছিল অ্যালিটারেটিভ পোয়েট্রি। অ্যালিটারেটিভ পোয়েট্রি ব্যাপারটা কি? অক্ষরগুলো, প্রথম অক্ষরগুলো, কবিতার প্রথম অক্ষরগুলো একই হতে থাকবে, সেটা অ্যালিটারেটিভ পোয়েট্রি। বাও কোনো কোনো নির্দিষ্ট ওয়ার্ড বারবার আসতে থাকবে, অ্যালিটারেটিভ পোয়েট্রি। এই কোয়ালিটিগুলো এই নতুন ধরনের কবিতাটা এই যুগে এলো, অ্যাংলো নরম্যান যুগে। তাহলে অ্যাংলো নরম্যান যুগে ম্যাডাম অ্যালিটারেটিভ পোয়েট্রি এসেছিল। অ্যালিটারেটিভ পোয়েট্রি কি? আগে অ্যালিটারেশন বুঝে নে। অ্যালিটারেশন ইজ এ ফিগার অফ স্পিচ। এটা হলো এক ধরনের ফিগার অফ স্পিচ, যেখানে একই অক্ষর বা একই শব্দ বারবার আসতে থাকে। একই অক্ষর বা একই শব্দ বারবার আসতে থাকে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? একই অক্ষর বা একই শব্দ বারবার আসতে থাকবে। যেমন ধরো আমি বললাম ফরেস্ট ফার্নি ফ্লোর, তাহলে এফটা বারবার চলে এলো। ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ডাব্লিউটা বারবার চলে এলো। বুঝতে পারছো কিনা? আমি যদি বলি ঠিক আছে, সাপোজ আমি বললাম রিয়া, রিনা, রিকু, রাজা, দেখো রটা বারবার আসছে। বুঝতে পারলি কিনা? তাহলে এইটা হলো অ্যালিটারেশন। তাহলে যে কোনো কবিতার মধ্যে যদি প্রথম অক্ষরটা বারবার আসতে থাকে, আবার শব্দ দিয়েও আসতে পারে। কিরকম শব্দ দিয়ে? ইন স্প্রিং, এ স্প্রিং, স্প্রিংস লাইক এ স্প্রিং, বিসাইড এ স্প্রিং। দেখ স্প্রিং কথাটা কতবার এলো। ইন স্প্রিং বসন্তকালে, এ স্প্রিং একটা হরিণ বাচ্চা, স্প্রিংস লাফিয়ে উঠলো, লাইক এ স্প্রিং স্প্রিং এর মতো, বিসাইড এ স্প্রিং ঝর্ণার ধারে। তাহলে স্প্রিং কথাটা কতবার এলো, এটা হলো অ্যালিটারেটিভ কোয়ালিটি। তো এই ধরনের কবিতাগুলো এই যুগে এসেছিল। হয় অক্ষর মিলবে বা শব্দগুলো মিলে যাবে। বুঝতে পারলে? তো অ্যালিটারেটিভ পোয়েট্রির মধ্যে মনে রাখবি পার্ল পেশেন্ট পিউরিটি, পিপিপি, পার্ল পেশেন্ট পিউরিটি, পার্ল পেশেন্ট পিউরিটি। আর কি? স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট, স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট, স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট, স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট। তাহলে এই যুগে এই সমস্তগুলো লেখা হলো। তাহলে আমাকে বলবি ভাই, তুই বলছিস খগেন, তুই বলছিস রে অ্যাংলো নরম্যান যুগে কি কি ধরনের কবিতা লেখা হলো? বল। হ্যাঁ বলো। রিলিজিয়াস পোয়েট্রি, ম্যাট্রিক্যাল রোমান্সেস, অ্যালিটারেটিভ পোয়েট্রি, নাকি? ব্যাস হয়ে গেল 3 ধরনের কবিতা। খ্রিস্টান ছিল, সব কনভার্টেড হয়ে গেছে ততদিনে। খ্রিস্টানিটি পুরো ইউরোপে ছেয়ে যাচ্ছে ততদিন। ইউরোপের এই প্রসঙ্গে বলি, ইউরোপ এমন একটা জায়গা যেখানে ধর্মের জন্য প্রচুর লড়াই হয়েছে একটা সময়, অনেক পরে আসবো, যেটা এখন পাবো না, পরবর্তী সময়, যেখানে ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামিজমের মধ্যে সব দিকে বেশি লড়াই হয়েছে ইউরোপে। বুঝতে পারলে? ইউরোপে এই যে এপ্রিল ফুল আমরা সেলিব্রেট করি না, এটা উচিত নয় সেলিব্রেট করা এপ্রিল ফুল। তার কারণ ওইটা একটা লড়াইকে কেন্দ্র করে হয়েছিল। বুঝতে পারলে? ওখানে একজন ইসলামিক সুলতান ছিলেন, সেই সুলতান এবং সামনের দিকে একজন খ্রিস্টান কিং ছিলেন। সেই খ্রিস্টান কিং এবং সেই সুলতানের মধ্যে সামনাসামনি লড়াই হচ্ছিল। নিয়ে একটা জায়গায় সুলতান মাঝখানে পড়ে গেছিল তার সৈন্যদের নিয়ে। তখন ওই যে কিং যে ছিলেন, খ্রিস্টান কিং, উনি বললেন যে তোমরা যদি অস্ত্র ফেলে দাও তাহলে তোমাদেরকে অন্তত প্রাণে মারবো না। তো সেই শুনে যারা ইসলামিক ওয়ারিয়ার ছিল তারা অস্ত্র ফেলে দিয়েছিল। যখন অস্ত্র ফেলে দিল তখন সকলকে মানে নির্দয়ে, মানে একদম নির্বিচারে, তুই বলতে পারি নিষ্ঠুরভাবে সকলকে মেরে ফেলা হয়েছিল। বুঝতে পারলে? এবং মহারাজের চিৎকার করে বলছিল, এপ্রিল মাস চলছিল সেটা, বলছে এপ্রিলের মূর্খগুলো, এপ্রিলের মূর্খগুলো, এরকম করে বলছিল। এইখান থেকে সেলিব্রেট হয় এপ্রিল ফুল। কি মানে কিছু না জেনে আমরা, মানে ওদিকে মূর্খ বানিয়েছিল, বোকা 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 বানানোর দিন কি না, তো ওটা বোকা বানানো হয়েছিল, সেখান থেকে সেলিব্রেট হয় এপ্রিল ফুলটা। কোন জায়গার কি হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে না জেনে আমরা সেলিব্রেট করে যাচ্ছি জিনিসগুলো। যেমন ধর ভ্যালেন্টাইন ডে, একটু অফবিট হচ্ছি, মূল আলোচনাতে ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে মানে কি? তুই সোজা নিয়ে চলে যাচ্ছিস গোলাপ ফুল নিয়ে সোজা। ওটা কী হয়েছিল আসলে? রোমে একজন সম্রাট ছিল, বুঝতে পারলি? সেই সম্রাটটা নির্দেশ জারি করেছিল। কি জারি করেছিল নির্দেশ? যে কেউ আজ থেকে বিয়ে করতে পারবে না। কেন বিয়ে করতে পারবে না? তার কারণ লোকে যদি বিয়ে করে সংসার করে শান্তিতে থাকে তাহলে আমার সেনাবাহিনীতে কেউ জুড়ছে না, আমি বিশাল সেনাবাহিনী বানাবো, নিয়ে বিরাট সাম্রাজ্যটাকে বড় করব। তো লোকজনে নিজের দেশের লোকজনেই জুড়ছে না, কারণ কি? সবাই ফ্যামিলি বানিয়ে হ্যাপি হ্যাপি লাইফ লিড করছে। তাই তিনি নির্দেশ দিলেন যুবকরা বিয়ে করতে পারবে না, আমার সেনাবাহিনীতে যোগ দাও। কিন্তু একটা সাধু ছিল, নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন, লোকটার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন, একজন মহান সাধু। উনি কিন্তু বিরোধিতা করেছিলেন সম্রাটের, যে বিবাহ একটা পবিত্র বন্ধন, যেটা ঈশ্বর, যেটাকে ঈশ্বর
যেটার পারমিশন দেন, এটাকে কেউ রুদ্ধ করতে পারে না। এবং তিনি চুপি চুপি বিয়েটা দিচ্ছিলেন রোমান সম্রাটের নির্দেশ উপেক্ষা করে। এবং তারপরে একদিন ধরা পড়ে গেছিলেন, তিনি বিয়েটা দিয়েছিলেন, বিয়েগুলো দিচ্ছিল না চুপি চুপি, কিন্তু ধরা পড়ে যান। যখন ধরা পড়ে যায় তাকে জেলে পাঠানো হয়। এবং যে জেলার ছিল সেও সিম্প্যাথেটিক ছিল, তার কারণ সাধুটা ঠিকই করছিল, মহারাজ ভুল ছিল, রাইট? তো জেলারের যে অন্ধ মেয়ে সেও আসতো সাধুটার সাথে কথা বলবার জন্য, বুঝতে পারলে? এবং সাধুটার প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়। এবং কম বয়সী ছেলেমেয়েরা সবাই আসতো সাধুটার কাছে, এবং সাধুটাকে ফুল দিয়ে যেত, কার্ডস দিয়ে যেত এবং সাপোর্ট জানাতো। কিন্তু মহারাজ যখন দেখলো সাধুটা সেলিব্রিটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে বিখ্যাত হয়ে যাচ্ছে, মহারাজ তখন বলে একে এক্সিকিউট করে দাও, ফাঁসিতে শুলে চড়িয়ে দাও। 14ই ফেব্রুয়ারি তাকে শুলে চড়িয়ে দিয়েছিল সাধুটাকে, সাধুটাকে মেরে ফেলা হয়েছিল। এবং সেই জন্য ওই সাধুটার স্মরণে 14 ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি ভ্যালেন্টাইন ডে। কোথাকার কি হিস্ট্রি হয়ে আছে না জেনে তুই সেলিব্রেট করতে চলে যাচ্ছিস, রাইট? তো এইগুলো একটু জানতে হবে, অলরাইট? তো যাই হোক, এখন আমি টপিকে ফিরে আসছি আরেকবার। পয়েন্ট হচ্ছে এই অ্যাংলো নরম্যান যুগে তাহলে 3 ধরনের কবিতা লেখা হয়েছে। ম্যাডাম কি কি বলো? ম্যাট্রিক্যাল রোমান্সেস, মুখস্থ চাই এখনই। ম্যাট্রিক্যাল রোমান্সেস, রিলিজিয়াস পোয়েম, আর আর অ্যালিটেটিভ পোয়েমস, অলরাইট? জিনিসগুলোর নামও বললাম আমি। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বারবার আসে, স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট, ওই ব্যাপারটা একটু আমি বলে দিই, শুনে নে। যেটা হচ্ছে স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট কি? এটা হচ্ছে মিডিল ইংলিশ অ্যালিটারেটিভ পোয়েট্রি। এটা অ্যালিটারেটিভ পোয়েট্রি, এটা একটু শুনে নেয়, অনেকটা কাজে লাগবে। সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এখন আপাতত এটা বলি কারণ অনেকবার পরীক্ষাতে এসছে স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইটটা। মহারাজা আর্থার সেদিন সিংহাসনে বসেছিল, স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইটে 5-এ আসে, কতবার যে এসছে পরীক্ষায় কোনো ঠিক নাই। এই গল্পটা শুনে রাখ, তাহলে মনে থাকে যাবে। যখন নোটস পড়বি একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আরে নোটস তো আছে, এগুলো তো নোটস আছেই, আছে না? এগুলো তো আছেই, কিন্তু গল্পটা তো আগে বোঝ, রাইট? ইউ গেট ইট? ঠিক। দেখো, স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইটের গল্পটা কি? মহারাজ আর্থার সিংহাসনে বসে আছে, বেশ খোশ মেজাজে সেদিন রাজ্যভার পালন করছেন, রাজ্য শাসন করছেন। হঠাৎ করে একটা সবুজ রঙের ড্রেস পরা, গ্রিন কালারের একটা মস্ত বড় নাইট ঢুকে গেল সবুজ ঘোড়া নিয়ে। ঘোড়াটাও সবুজ, ড্রেসটাও সবুজ, আর লোকটা দেখতেও সবুজ। পুরো একটা বর্ম পরে আছে, পুরো একদম বিশাল লম্বা চৌড়া লোক, একদম ট্রিপল এইচের মতো, দ্য গ্রেট খালির মতো, বুঝতে পারলি? লোকটা ঢুকে গেছে এবং হাতে একটা বিরাট কুঠার নিয়ে চলে এসেছে গ্রিন কালারের, বুঝতে পারলি কি না? এবার ওই লোকটা যখন এসে গেছে, প্রবেশ করে গেছে, সকলের তো হয়ে গেল। এইরকম একটা এইরকম একটা মস্ত বড় একটা জায়েন্টের মতো লোক চলে এসছে এবং এসে কিং আর্থারকে বলছে যে শুনেছি নাকি তোমার রাজমহলে সব বড় বড় সুরমা আছে, বড় বড় সব বীর আছে। চলো, কেউ কি আছে এই বীরদের মধ্যে? কেউ কি আছে যে আমার গলায় এই কুঠারটা দিয়ে একবার আঘাত মারতে পারে, একবার এক কোপে আমার মাথাটা উড়াতে পারে? কেউ কি আছে? বা আমার মাথায় চোট করতে পারে? তোমাদের এতজন বীর আছে, তোমার নাকি সব আর্থারিয়ান নাইটস আছে, কেউ কি আছে তোমাদের মধ্যে যে এসে নিয়ে আমার মাথায় কুঠার দিয়ে একটা চোট করতে পারে? তবে খেয়াল রাখবে, চোট করার পর আমিও চোট করব, অলরাইট? তো কেউ যদি আছো চলে এসো, আমি এখানে মাথা নামিয়ে রাখলাম। ও মাথা নামিয়ে রেখে দেবে। কেউ উঠছে না, কে আসবে সুস্থ শরীরকে ব্যস্ত করতে, রাইট? কি জানি লোকটা দেখে একটা রাক্ষস মনে হচ্ছে, ঠিক আছে, ম্যাজিশিয়ানও হতে পারে। তো মাথাটা কে কাটাবে নিজের? কেউ আসেনি। তখন কিং আর্থার বলল, উঠে দাঁড়ালো সিংহাসন থেকে, আমার লজ্জা হয় তোমাদের উপর, ঠিক আছে? তোমরা বীর, একটা চ্যালেঞ্জ এসছে, ভরা সবার মধ্যে চ্যালেঞ্জ এসছে, একটা বীর উঠে দাঁড়াতে পারছে না, সবাই মাথা নত করে আছে, কে যাবে বাবা, ঠিক আছে? হঠাৎ করে একটা বীর আর্থারিয়ান নাইট উঠে দাঁড়ালো, স্যার গাউইন। কে উঠে দাঁড়ালো? স্যার গাউইন। ওই জন্য নামটা দেওয়া হয়েছে স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট। স্যার গাউইন উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে বললো, আমি যাব মহারাজ। ও গেল, কুঠারটা নিল আর জোরে ওর মাথাটাতে চালালো কুঠারটা, গ্রিন নাইটের মাথার ঘাড়ে চালালো। যে মাথাটার উপর চালালো কুঠারটা, মাথাটা কেটে পড়ে গেল। আর কি হলো? কেটে পড়ে মাথাটা গড়াতে শুরু করলো সারা রাজমহলে, নিয়ে আবার জুড়ে গেল মাথাটা, লোকটা সেট করে নিল। এবারে লোকটা বলল, কন্ট্যাক্ট কি ছিল মনে আছে তো? তুমি আঘাত দিবে তো আমিও আঘাত দেবো, অলরাইট? চলো তুমি এবার রেডি হও। তখন ও হাত জোড় করে দিয়েছে। কে? স্যার গাউইন। যে হে মহান যোদ্ধা, আমাকে 1 বছর সময় দিন,
একটা বছর আমি ফ্যামিলির সাথে হ্যাপি হ্যাপি লাইফ লিড করে নিই, হ্যাপি হ্যাপি সময় কাটিয়ে নিই, তারপর আপনি যেখানে বলবেন আমি চলে যাব, আপনি তারপর আমার গলাতে কুঠার চালিয়ে দেবেন। কিন্তু একটা বছর আমাকে অন্তত হ্যাপি হ্যাপি, নতুন বিয়ে করেছি, নতুন হ্যাপি হ্যাপি ফ্যামিলি হয়েছে, রাইট, আমাকে থাকতে তো দিন এক বছর। তখন ওই মহান যোদ্ধা বললো ঠিক আছে যাও যাও 1 বছর, কিন্তু মনে রাখবে তুমি প্রতিজ্ঞা করলে 1 বছর পর তুমি আমাকে খুঁজে এসে আমার সামনে দাঁড়াবে, আমি তোমার গলাতে আঘাত করবো। বললে ঠিক আছে, এগ্রি। নিয়ে তখন গ্রিন নাইটটা ঘোড়া নিয়ে চলে গেল, বুঝতে পারলি? এবার 1 বছর তো পার হয়ে গেল সুখে শান্তিতে। নিয়ে 1 বছর পর সেই দিন চলে এসছে, বুঝতে পারলি? সেদিনে হয়তো মনে হয় বাজার যাচ্ছিল, না আরে আজ বাজার যাওয়া হবে না, আজ কোথায় যেতে হবে? সেই গ্রিন নাইটের কাছে। মজা করে বলছে। তো গ্রিন নাইটের কাজ ও মনে রেখেছিল পুরোপুরি, এবং কি সেই গ্রিন নাইটকে খুঁজতে বার হলো। দেখ, প্রতিজ্ঞা করে দিয়েছে ও এবার যাবে। এবারে ও খুঁজতে বার হলো, কোন দিকে থাকে নাকি জঙ্গল দিকে থাকে গ্রিন নাইট, ওই জঙ্গল দিকে খুঁজতে বার হলো। জঙ্গলের ভিতর ঢুকে গেল। যখন জঙ্গলের ভিতর ঢুকলো দেখতে পেলো একটা কেল্লা, একটা ক্যাসেল দেখতে পেলো, এবং ক্যাসেলটা অনেক পুরানো। কিন্তু ক্যাসেলটা গিয়ে পরও ঠকঠক করলো, কেননা ও জল তেষ্টা পেয়েছে, খাবার খায়নি। তো যখন দরজাটা খুললো দেখলো একটা সুন্দরী রমণী একটা দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর দেখতে, ক্যাটরিনা কাইফ পুরা, ঠিক আছে। এবং তাকে ও ডাকলো ভেতরে। ও গেল, ভিতরটা খুব সুন্দর, বাইরেটা জঙ্গলি হয়ে আছে তো কি হলো, ভেতরটা বিরাটই সুন্দর। ভিতরে গেল, সেই অতিথির আপ্যায়ন করলো মেয়েটা, বিশাল খাতির যত্ন করলো। এবং অতিথি আমাদের মানে স্যার গাউইন ওখানে থাকলো কিছুক্ষণ, আস্তে আস্তে গল্প গুজব করলো, এবং আস্তে আস্তে ওদের মধ্যে প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। কার সাথে? স্যার গাউইন ওই লেডিটা নিয়ে তাদের মধ্যে একটা রিলেশনশিপ হলো। নিয়ে লেডিটাকেও বললো যে আমি কি কারণে এসেছি। তখন লেডিটা বললো, ও আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, সেইটাকে তুমি পরে যাও, তাহলে তোমার কিছু হবে না। ওকে একটা সবুজ রঙের একটা গ্রিডেল দিল। গ্রিডেল মানে গলা বন্ধ, গ্রিডেল মানে গলা বন্ধ। তো গ্রিডেলটা পরে নিল, তারপরেও আবার বেরিয়ে গেল। যখন বার হলো অনেকটা যাওয়ার পর দেখতে পেলো ওই গ্রিন নাইটটাকে। তো গ্রিন নাইটটাকে গিয়ে বললো, আমি চলে এসেছি, 1 বছর আগে আপনি আমার রাজমহলে এসেছিলেন আমাদের, তখন আমি আপনার গলায় চোট করেছিলাম, আজকে আপনি আমার গলায় চোট করবেন, 1 বছর মাঝে পার হয়েছে, আমি আমার কথা রাখলাম। বলে ঠিক আছে, তো মাথা রাখো। মাথা রাখলো, ও জোরে আঘাত করলো, কিছুই হলো না, কারণ গ্রিডেলটা আছে। আরেকবার মাথা রাখলো, জোরে আবার আঘাত করলো, কিছুই হলো না, কারণ গ্রিডেলটা। আর লাস্ট চান্স 3 বার। তখন ও জিজ্ঞেস করলো, তুমি এই গ্রিডেলটা কোথায় পেলে? তখনও মিথ্যা কথা বলে দিল গ্রিডেলটা, ঠিক আছে। বলছে এটা তো আমারই ছিল বরাবরে। বলে ঠিক আছে, এইবার তুমি মাথা রাখো, রাইট। এইবারে ও মাথা রাখলো, তখন আর গ্রিডেলটা ওকে বাঁচাতে পারলো না, ওর কাঁধে চোট লাগলো। কেন? তখন বললো গ্রিন নাইট, তুমি কি জানো যে গ্রিডেলটা পরে আছো ওটা আমার গ্রিডেল, ঠিক আছে, আর ওটা আমার স্ত্রী তোমাকে দিয়েছে। তার মানে ওই যে লেডিটা ছিল ওটা গ্রিন নাইটটা স্ত্রীটা, বুঝতে পারলি? তো বলছে তোমাকে এটা বাঁচাতে পারলো না, তার কারণ তুমি মিথ্যা কথা বলেছো। গ্রিডেল পরে মিথ্যা কথা বলা যাবে না, নাহলে এটা প্রোটেকশন দিতে পারবে না। তো যাই হোক, তুমি তোমার কথা রেখেছো, বীরত্ব প্রমাণ করলে, এবং তোমাকে আমি প্রাণ রক্ষা দিলাম, যাও। এইবারে ও ফিরে চলে আসছে। এইটা হলো স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইটের গল্পটা। টেকনিক্যাল ব্যাপারগুলো আছে, বাট এইটা মেনটা লিখতে হবে, মেন জায়গাটা। বল একবার শুনে মনে থাকবে কিনা? স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট, এইটা আমাদের অ্যাংলো নরম্যান যুগের লেখালেখি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার আরও বিষয়গুলোতে আসছি আমি, আগে একবার দেখে নাও, আমি প্রশ্ন করবো এখান থেকে, দেখে নাও গাইস।